প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কিরে হারামজাদা, রাস্তায় বাইক চালাস নাকি প্লেন চালাস? ধাক্কা দিলি কেন রিক্সায়? আমি হেলমেট পরা, তাই বোধ হয় আমার এ থাপ্পড়টাই শুধু মারা বাকি ছিল। যেভাবে চিল্লায় উঠছে মেয়েটা, আমি ভয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করছি। আসলে সরি, আমি খেয়াল করি নাই। তা খেয়াল করবেন কেন? বাপ একটা বাইক কিনা দিছে, সেই নিয়ে এত ফুটানি। আর ভাব নিয়ে চালাইলে তো এখানে সেখানে ধাক্কা মারবেনি, ফকিন্নি কোথাকার। আমি সরি বললাম তো, আর কি করতে হবে? এরপর থেকে চোখ কান খুলে বাইক চালাইয়েন। যত সব গরু ছাগলগুলা বাইক নিয়ে রাস্তায় নামে। মেয়েটা বিড়বিড় করে আরও কি কি যেন বলতে বলতে চলে গেল। ইয়া আল্লাহ, এটা কি আসলেই মেয়ে ছিল? এত ভয় আমি যদি আম্মাকে পাইতাম তাহলে জীবনে অনেক কিছু করতে পারতাম। মেয়েটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে, আমি বাইকের স্টার্ট বন্ধ করে ব্যাককেলের মতো তাকিয়ে আছি। মনে হচ্ছে পরিচিত কেউ যাচ্ছে, তাকে ধরা উচিত, যেন তাকে আরেকবার পাওয়া না গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু যেই বদমেজাজি মেয়ে রাস্তায় না আবার মানুষ দিয়ে মার খাওয়াইয়া দেয়, ভয় লাগছিল। কেন যেন খুব সাহস নিয়ে মেয়েটার পেছনে রওনা হলাম, কিন্তু তার রিক্সার বেশ দূরে দূরে আমার বাইক। কি করব, জানের আর ইজ্জতের ভয় কার না থাকে। পাশাপাশিও যেতে মন চাচ্ছিল, কিন্তু ওই যে মেয়েটার প্রথম চেহারা দেখেছি ঝড়গা মার্কা মুডে, তাই ভয় পাচ্ছিলাম। কিন্তু মেয়েটা কিন্তু মিষ্টি, খুব মিষ্টি। আমি যে কেন মেয়েটার পিছে যাচ্ছিলাম সেটা আমি কাল পর্যন্ত জানতে পারি নাই, আজ জানতে পেরেছি। যার কথা বলছি তার নাম নীলা। আজকেই তার বাসা থেকে বিয়ের ব্যাপারে তার মায়ের সাথে কথা বলে আসলাম। চলে যাই এই নীলার সাথে এতদূর সম্পর্ক কাছে আসার গল্পে। সেদিন বাইক নিয়ে পেছনে পেছনে গেলাম নীলার বাসা পর্যন্ত। অনেকগুলো বাজারে ব্যাগ নিয়ে নামলো রিক্সা থেকে। ইচ্ছে করছিল হেল্প করি, কিন্তু যে চিৎকার মারে এই মেয়ে, ভয়েও সামনে যাওয়ার সাহস নাই আমার। কিন্তু আমি এই মেয়ের পিছনে কেন আসলাম তখন আমার মাথায় একদমই আসলো না। কতক্ষণ বেকুবের মতো দাঁড়িয়ে থেকে চলে আসলাম। ওই দিন আর বাইরে কোথাও আড্ডা না মেরে বাসায় চলে গেলাম। আম্মা আমাকে এত তাড়াতাড়ি বাসায় দেখে অবাক। কিরে, তোর সাঙ্গপাঙ্গ তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? না আম্মা, রাস্তায় এক মেয়ে বকা দিছে, তাই ভয় পেয়ে বাসায় চলে আসলাম। মেয়ে বকা দিচ্ছে কেন? হুদাই আম্মা, অবশ্য আমার দোষ ছিল। বাইকের ব্রেক ফেল করে রিকশায় ধাক্কা লাগাইয়া দিয়েছিলাম, সে রাস্তায় পড়ে গেছিল, তাই বকা দিছে। তুই আবার বকাঝকাও ভয় পাস নাকি? আজকে কেন যেন পাইলাম। আম্মা, একটু আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁদিয়ে দাও তো। শর্ত তানভীর, জ্বালাস না, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দে। আচ্ছা, আমি আসি। এই আম্মা, আব্বা কই? জানি না রে বাবা, আমারে কি কিছু বলে? আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমরা বাসায়, আমরা 5 জন প্রাণী। আব্বা, আম্মা, ফারিয়া মানে আমার বোন, সাইম হলো আমার ভাগ্নে, আর আমি অধম তানভীর। ফারিয়ার 1 বছর হলো ডিভোর্স হয়েছে। নেশাখোরটা ধরে পিটাইতো, আব্বার ডিভোর্স নেওয়াইয়া আমাদের কাছে ফেরত নিয়ে আসছে একটা পুতুলের মতো 8 মাসের ভাগ্নে সহ। ওরা বোধহয় ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছে। ডিভোর্সের পর থেকে ফারিয়া খুব আপসেট থাকে, তাই আমরা ওকে এখানে সেখানে ঘুরতে পাঠাই। ওর ডিভোর্স করিয়ে আব্বা ভালোই করছেন। অন্যায় আব্বা একদমই সহ্য করতে পারেন না। আমার আদর্শ তিনি। আমি এমবিএ করার পর বাবার অফিসে বসি, কিন্তু আড্ডার নেশা আমার অনেক। সেদিন আম্মা বলেছিল আমাকে নাকি ঘরমুখো করতে হলে তাড়াতাড়ি একটা দাজ্জাল বউ ঘরে আনতে হবে। আজকের মেয়েটা কিন্তু ভালোই দাজ্জাল ছিল। আচ্ছা, আমি মেয়েটাকে নিয়ে কেন ভাবছি? খাওয়া দাওয়া শেষে আম্মার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসার পর টের পেলাম আব্বা ঘরে ফিরেছে। আম্মা আব্বাকে খুব সম্মান করে, তাদের মধ্যে আমি কোনোদিন ঝগড়া দেখি নাই। আব্বা একটু খামখেয়ালি, আম্মা তাও খুব যত্নশীল। আচ্ছা, সেই কথা বাদ। আমি সেই রাতে বারবার শুধু ওকে নিয়ে ভাবছিলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আব্বার সাথে মর্নিং ওয়ার্ক করে আমি অফিসে চলে যাই। ওই দিন আমার অফিসে কোনো মনোযোগ নাই। আমার ভাবনা তখন, মেয়েটার নাম কি?
এমনে ধমকাইল কেন আমাকে? ওই বাসায় কি মেয়েটা থাকে? বিবাহিত নাকি? এই মেয়ে কি দাজ্জাল? মেয়েটা এত মায়াবী কেন? সে ধমকাইল আর আমার কেমন শান্তি শান্তি লাগলো। সন্ধ্যায় কোনো রকমে অফিস করেই বাইক নিয়ে দিলাম টান তার বাসার সামনে। হেলমেট পরে দাঁড়িয়ে রইলাম। কত মানুষ আসে যায়, ওই মেয়েটাই শুধু নাই। ব্যর্থ হয়ে ফেরত গেলাম। পরের দিন আবার একই কাজ করলাম, আবার ব্যর্থ। তৃতীয় দিন দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আমি তখন হেঁটে হেঁটে গান গাচ্ছিলাম। হঠাৎ চমকে উঠলাম এক ধমক মার্কা স্বরে। এই ছেলে, সমস্যা কি? বস্তির পোলাপাইনের মতো দাঁড়ায় দাঁড়ায় গান গাচ্ছেন কেন? আমি পুলকিত তাকে দেখে। ইনি সেই ফুলন দেবী যার জন্য আমি গত 3 দিন দাঁড়িয়েছিলাম। কি মিষ্টি ধমক দেয় রে বাবা! আমি বলে উঠলাম, আপনি এভাবেই 5 মিনিট আমাকে বকেন, আমি সেটা মোবাইলে রেকর্ড করি, প্রতিদিন প্লে করে শুনবো। কষ্ট করে এখানে মশার কামড় খেতে দাঁড়াতে হবে না। মানে কি? এই ছেলে, মার খাইছো না খাবা? ফালতু পোলাপাইন। মারবেন কি আপনি? এই বলে আমি রাস্তায় হাঁটু গেড়ে বসে হাসি দিয়ে বললাম, মারেন না প্লিজ। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, যা এখান থেকে, নইলে সত্যি পিটামু। এই মেয়ে, তুমি এত রুড কেন? দূর দূর, আমি কেন আমার সময় নষ্ট করতেছি? এই বলে সে চলে গেল। আমি তাকিয়ে রইলাম। সে যেই বাসায় বিড়বিড় করে গালি দিতে দিতে ঢুকলো, আমি সেই বাসার দারোয়ানকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে গেলাম। মামা, উনি কে? চিনেন? কোনটা মামা? ওই যে হাসে না, খালি ধমকায়, ওই মেয়েটা। কেডাই কইছে হাসে না? খালায় শুধু তার মায়ের লগে হাসে, অনেক হাসে। এই বাসায় থাকে? হ, এই বাসায় থাকে। খালা আর খালার মা দুজনেই থাকে। আর কেউ থাকে না? বাবা, ভাই বোন, স্বামী, বাচ্চা? আরে মামা, খালার বিয়া হয় নাই, স্বামী আর বাচ্চাইব কই থিকা। খুব কৌশলে জেনে নিলাম তিনি আনম্যারিড। ওহ, আচ্ছা আচ্ছা। আপনার খালার নাম কি? নীলা খালা। বাহ, সুন্দর নাম। কি করে আপনার আপা? আপনি এত কথা জিগান কেন মামা? কি হইছে? আরে মামা, বিয়ার বয়স হয়েছে, তাই খুঁজতাছি। মামা, বিয়ার আশা ছাইরা দেন। খালা খুব কঠিন মানুষ, তার বাসায় বিয়ার কথা এলে পুরা এলাকা মাথায় উঠাইয়া নেয়। হাই হাই, কেন কেন? মাথায় কি ডিস্টার্ব আছে? না, খালা বিয়া করতে চায় না। এ কেমন কথা? আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে দেখব নি। আপনি বলেন, আপনার খালা কি করে, কই যায়, কেমনে কি? মামা, আমিও চাই খালার বিয়া হোক, কিন্তু খালা অনেক রাগী। আমার সাথে রাগ দেখায় না। খালা পড়াশোনা করে। ওই যে টিকাতলি মহিলাগো একটা কলেজ আছে না, ওইখানে প্রতিদিন সকালে পড়তে যায়, আর সন্ধ্যায় সে পড়াইতে বের হয়। উনার আম্মা? উনি খুব নিরীহ মানুষ, স্বামীর শোকে মাঝে মাঝে চিল্লাইয়া কাইন্দে ওঠে বেচারি। চাকরি করে, কোনো আত্মীয় স্বজন আসে না, তারা কোনো জায়গাতে যায় না। মামা, তোমারে অনেকগুলো থ্যাঙ্কস। আজকের জন্য অনেক তথ্য দিছ। আবার দরকার পড়লে তোমাকে জ্বালাবো কিন্তু। আচ্ছা মামা শুনেন, আমিও চাই খালার বিয়া হোক, তাহলে হয়তো খালার রাগটা কুইমা যাইব। আর খালার মাও হয়তো মেয়ে বিয়া দেওয়ার পর মেয়ের খুশি দেইখা আর কোনোদিন কানবো না। দারোয়ান লোকটাও ভালো মানুষ, অনেকগুলা কথা বলে আমার উপকার করলো। এরপর থেকে প্রতিদিন ওই বাসার সামনে হেলমেট পরে বসে থাকতাম। অফিস বাদ দিয়ে কাজ ফেলে তার বের হওয়া আর ফেরার সময়গুলোতে দাঁড়িয়ে থাকতাম। সে দেখতো, কিন্তু ভ্রু কুঁচকিয়ে চলে যেত। একদিন হেলমেট খুলে তার সামনে গিয়ে দাঁড়ালাম, চিনতে পারলো না, দিল ধমক। এই ছেলে, সমস্যা কি? অনেক সমস্যা। আমি আপনাকে প্রতিদিন দেখি, মশা কামড়াই। পাড়ার আন্টিরা আমার চেহারা মুখস্থ করে ফেলেছে, কিন্তু আপনি এত হৃদয়হীনা, একটু তাকান না। যত সব ফাইজলামি, যান এখান থেকে, যান।
সে চলে যাচ্ছিল। তাকে ডাক দিয়ে বললাম, নীলা, রাগ দিয়ে কেন কষ্ট লুকাইয়া রাখো? অন্তত এতটুকু কি জানতে পারি কি ইতিহাস এই রাগের পেছনে, যা কাউকে বুঝতে দাও না? সে আর এক কদম সামনে আগালো না। মনে হলো মেয়েটা বরফ হয়ে গিয়েছে। এরপর খুব ধীর গতিতে এসে বলল, দেখুন, আমার আপনার সাথে খারাপ ব্যবহার করার কোনো ইচ্ছা নাই। আপনি প্লিজ এখানে আর কখনো দাঁড়াবেন না। এই বলে সে দাঁড়ালো না। কিন্তু ওই দিন মেয়েটাকে অন্যরূপে দেখলাম। একটা শান্ত মেয়ে, যে না জানি কোন কথা মনে করে চোখ ছলছল করে আমার সামনে এগিয়েছিল। ভেবেছে আমি দেখি নাই, আমি দেখেছিলাম। এতদিন শুধু ভালো লাগা কাজ করত, আজ থেকে ভালোবাসাও কাজ করছে। কি লক্ষ্মী লাগে আস্তে আস্তে কথা বললে মেয়েটাকে। মাশাল্লাহ, একদম মায়ে জড়ানো মায়াবতী। এরপর থেকে আমি প্রতিদিন আগের মতো সময়ে দাঁড়িয়ে থাকতাম, দারোয়ানের সাথে গল্প করতাম। ও আমার দিকে ফিরেও তাকাতো না। এভাবে প্রায় 2.5 মাস পার হয়ে গেল। একদিন দেখলাম সে তার মাকে নিয়ে দৌড়ে বের হয়েছে। মনে হলো বিপদ। তার মা শ্বাস নিতে পারছিল না। নীলা রিক্সা খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। দারোয়ান এখানে ওখানে রিক্সার জন্য দৌড়াচ্ছে। নীলার চোখে ভয়। মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, ও মা, কথা বলো না মা। কি করুণ দৃশ্য। আপন কাউকে হারায় নাই, তাই এই অভিজ্ঞতা আমার নাই। আর নীলা তো আপন বলতে আর কেউই নাই। আমি দৌড়ে গেলাম। রিক্সা না পেয়ে সিএনজি নিয়ে নীলার মাকে কোলে তুলে নীলাকে সহ সিএনজিতে তুলে দিলাম। আর আমি বাইকে করে পেছনে গেলাম। নীলা আজ আমাকে কিছুই বলেনি। সে আজ খুব ভীত। ওই দাজ্জাল নীলা আজ নাই। হাসপাতালে ইমার্জেন্সিতে ওর মাকে ভর্তি করিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। নীলা অঝরে কান্না করছে। খুব ইচ্ছে করছে ওকে জাপটে ধরে বলি, চিন্তা কইরো না পাগলি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই সাহস আমার নাই। কেউ দেখলে বলবেই না এই মেয়েটাই সেই মেয়েটা যে রাস্তায় ছেলেদের ভ্রু কুচকিয়ে ধমকায়। ডাক্তার ওষুধ দিয়ে বললেন, তার শ্বাসকষ্টের সমস্যা, তাই হয়তো কিছু নিয়ে চিন্তা করছিল। শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। আপনারা চাইলে বাসায় নিতে পারেন এখন। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কি করবা, বাসায় নিবা নাকি মা ভর্তি থাকবে? বাসাতেই নেই, আমি খেয়াল রাখবো। আমরা ওর মাকে রিলিজ করিয়ে বাসায় নিয়ে গেলাম। ওর মা অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। তাকে সিএনজি থেকে নামিয়ে বাসার ওপরে কোলে করে দিয়ে আসলাম। সেদিন প্রথম নীলা বলেছিল, চা খেয়ে যান। আমি খুশি হব নাকি কাঁদব বুঝতে পারছিলাম না। একদিন নীলা এভাবে আস্তে করে আমাকে ডাকবে, এটা আমার 2.5 মাসের স্বপ্ন। খাওয়া যায়। আপনি মায়ের পাশেই বসেন, আমি চা করে আনি। নীলা রান্নাঘরের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ফিরে তাকালো। উফ, এত মায়াবী কিভাবে হয় একটা মানুষ। আমি নীলার মায়ের মাথার পাশে বসে আছি। তিনি ঘুমাচ্ছেন। নীলা চা নিয়ে আসলো। নিন আপনার চা। আমিও কি বোকা, এসবের মধ্যে আবার চা খেতে বসে গেলাম। না ঠিক আছে। আন্টির প্রবলেম কতদিন ধরে? যেদিন থেকে আমার মাকে তার প্রেমিক ছেড়ে গিয়েছেন। মানে ঠিক বুঝি নাই। আমার বাবা নেই, আমি যার মেয়ে সে আমার মায়ের প্রেমিক ছিল। তাদের বিয়ে হয়নি। তিনি আমাকে 4 মাস বয়সে আমার মায়ের গর্ভে ফেলে চলে গিয়েছিলেন, আর আসেননি। আমি খেয়াল করে দেখলাম নীলা কাঁদছে। কেন যেন মনে হচ্ছে এই গল্পটা সে প্রথমবারের মতো কাউকে বলছে। তারপর মাকে নানি বাড়ি থেকে বের করে দিয়েছিল মা আমাকে জন্ম দিবে বলে। এরপর থেকে মাই আমার সব। নীলার চেহারা তখন একটা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে গিয়েছে, যে তার শেষ সম্বল হারানোর ভয়ে আতঙ্কিত। কান্না কইরো না, সব ঠিক হয়ে যাবে। আন্টির খেয়াল রেখো, আর আমার নাম্বার রাখো। কোনো দরকার হলে জানিও। আমি উঠে চলে আসছিলাম। পেছন থেকে নীলা ডেকে বলল, এই যে আপনার নামটা। কি অদ্ভুত, মেয়েটা আমার নামও জানে না। আমার নাম তানভীর। আসি আমি। সিঁড়ি দিয়ে নামবার সময় যতবার ঘাড় ঘুরিয়ে দেখলাম
দেখলাম নীলা আমার দিকে মায়ার চোখে তাকিয়ে আছে। দারোয়ান মামা আমার দিকে মিটমিট হাসে। সম্পূর্ণ রাস্তা আমি এভাবে মিটমিট হাসতে হাসতে বাসায় ফিরেছি। আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। এত মায়া দিয়ে তাকিয়েছিল, ওই মায়া ভোলার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। পরের দিন নীলার মাকে দেখতে গেলাম বাসায়। নীলা তার বান্ধবীর ভাই হিসেবে পরিচয় করিয়ে দিল। আন্টি অনেক নীরব মানুষ, চেহারায় একটা অসহায়ত্বের ভাঁজ তার, কিন্তু এত সুন্দরী তিনি বলার বাইরে। আস্তে আস্তে নীলার সাথে আমার কথা বাড়ল। মাঝে মাঝে আমি তাকে পৌঁছে দিয়ে আসতাম ক্লাসে, মাঝে মাঝে বাজারে যেতাম ওর সাথে। ও বাজার করত, আমি তাকেই দেখতাম। আমার সাথে মেয়েটা এখন আর মেজাজ দেখায় না। মাঝে মাঝে ঘাড়ে হাত দিয়ে বাইকে বসে। একদিন বাসায় নামিয়ে দিয়ে আসার সময় ওকে বললাম, নীলা, একটা কথা ছিল। জি বলুন। আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি বুঝো? আমার মায়ের সাথে যা হয়েছে নিঃসন্দেহে আমি চাই না সেটা আমার সাথে হোক। আমি বিয়ে করব না। যতদিন বাঁচবো মায়ের দেখাশোনা করব। মায়ের দেখাশোনাটা দুজন মিলে করলে হয় না? মানে? আমার বউ হয়ে যাও। আমার মাকেও তার প্রেমিক বিয়ের স্বপ্ন দেখিয়ে হারিয়ে গিয়েছিল। আমি নীলার কাছে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, আমি একজন ভালো মানুষ কি না জানি না, আমার পরিবার অনেক ভালো, তারা আমাকে এই শিক্ষা দেয়নি নীলা। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি একটু ভেবে দেখো, তাহলে আমি আমার বাসায় বলে তোমাদের বাসায় আসব। আমি আর কিছু না বলে বাইকে স্টার্ট দিলাম। লুকিং গ্লাসে দেখলাম নীলা চোখে আমাকে আটকানোর টান, কিন্তু ওর মায়ের সাথে যা ঘটেছে সেই ভীতি তাকে বারবার আটকাচ্ছে। মেয়েটাও আমাকে ভালোবেসে ফেলেছে। বিয়ের জন্য একেবারে সময় নেব না। নীলা যেই ভয়ে বিয়ে করতে চাচ্ছে না সেটা আমি জানি, তাই সরাসরি নীলার মায়ের সাথে কথা বলার জন্য পরের দিন প্রিপারেশন নিলাম। তার আগে আমার বাসায় কথা বলাটা জরুরি, বিশেষ করে আব্বার সাথে। আব্বা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন, এবারও আব্বার সাপোর্টের আশায় আমি নীলার বাসা থেকে সোজা আমার বাসায় গেলাম। আম্মা আমাকে শেষ 3 মাস ধরে বেশ লক্ষ্য করেন। সে খুব খুশি আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আগে আড্ডা দিয়ে বাসায় ফিরতে অনেক রাত করতাম, এখন সেটা করি না। আমার কাছেও এখন লক্ষ্মী। কেউ নীলার সাথে বিয়ের ব্যাপারে না করবে না ইনশাল্লাহ। নীলা আমার বাসায় বউ হিসেবে এসে ভালোই থাকবে, সবাই আদর করবে। আব্বা আম্মা দুজনেই মেয়ের মতো আদর করবে। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর আগে আম্মার সাথে কথা বললাম, আম্মাকে সব বললাম। কিন্তু আম্মাকে বলেছি নীলার বাবা মারা গিয়েছে। আম্মা অনেক খুশি হলেন। এরপর আব্বার সাথে কথা বলার পালা। আব্বা টিভি দেখছিলেন, আমি পাশে গিয়ে বসলাম। আব্বা, আমি একটা মেয়েকে পছন্দ করি। তাই নাকি? মেয়ে কোথায় থাকে, কি করে? আব্বা, ওরা মতিঝিল থাকে। ও এবার অনার্স 3য় বর্ষে আছে। বাসায় কে কে থাকে? ওর মা আর ও। বাবা নাই? আর ভাই বোন? না আব্বা, ওর বাবা নাই, ভাই বোনও নাই। আহারে, একদম এতিম মেয়েটা। জি আব্বা। আমার কোনো সমস্যা নাই, তোর পছন্দ হলে আমরা গিয়ে কথা বলবো। আমি খুশি হচ্ছিলাম, কিন্তু আব্বাকে আংশিক সত্য বলার জন্য খুব খারাপ লাগছিল। তাই আব্বাকে আবার বললাম, আব্বা, আরও কিছু বলার ছিল। বল তানভীর। আব্বা, নীলার বাবা মানে নীলার মায়ের। কি হয়েছে? আব্বা, নীলার মা অনেক ভালো মানুষ। তার ভালোবাসার সুযোগ নিয়ে নীলার মাকে একজন ধোঁকা দিয়ে চলে গিয়েছিল, বিয়ে করে নাই। নীলার বাবা নাই আব্বা। আব্বা বসেছিলেন, উঠে দাঁড়ালেন, আমাকে খুব জোরে ধমক দিয়ে বললেন, আমার ঘরে এমন অপবিত্র কোনো জারজ সন্তানের জায়গা নাই। এই ব্যাপারে আর কোনো কথা আমি বলতে চাই না, শুনতেও চাই না। আব্বা উঠে তার রুমে যাচ্ছিলেন। আমি বললাম, আব্বা, আমি নীলাকে অনেক ভালোবাসি। যা ঘটেছে এতে ওর কোনো দোষই নাই। আপনি যদি আমাকে বিয়ের ব্যাপারে সাপোর্ট না দেন, তাহলে হয়তো প্রথম এবং শেষবারের মতো আমাকে আপনার অবাধ্য হতে হবে। তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তানভীর, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। খারাপ ভালো তো জানা নাই আব্বা।
আপনাকে অনেক সম্মান করি, তাই আপনাকে সত্য বলেছিলাম। মিথ্যাও বলতে পারতাম, তা করি নাই। আপনি আমাকে মাফ করিলেন। এই প্রথমবার আপনার কথা রাখতে পারবো না আব্বা। তানভীর, তোর গায়ে আমার হাত ওঠার আগে বের হয়ে যা। যেই মা বিয়ে ছাড়া অন্য পুরুষের সাথে অবাধ সম্পর্ক করে, তার মেয়ে আর কতটা ভালো হবে এটা একটু ভেবে নিস। আব্বা, আপনি আমার আব্বা হন, তাই আমার আপনাকে মুখে মুখে উত্তর দেওয়া সাজে না। তবে নীলাকে নিয়ে কথা আমিও শুনতে পারবো না। আমি আসি। এই বলে আমি বাসা থেকেই বের হয়ে গেলাম। আম্মা আর ফারিয়া আমাকে বের হওয়ার সময় ধরলেন, কিন্তু আমি রাগ কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বের হয়ে গেলাম। ঘড়িতে তখন প্রায় 12টার কাছাকাছি। রাস্তায় হাঁটাহাঁটি আর ফুটপাতে বসে রাত পার করে দিলাম। আব্বার কথাগুলো খুব পীড়া দিচ্ছিল। আব্বা এমন বলবে আমি কল্পনাও করি নাই। সকালে আমি আমার বাসায় না গিয়ে গেলাম নীলার বাসায়। নীলার বাসায় দারোয়ান এত ভোরে আমাকে দেখে বেশ অবাক। এরপর নীলার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। গেটে টোকা দেওয়ার সাহস নাই। ঘুরে চলে আসছিলাম, এমন সময় নীলার মা গেট খুললেন। আরে তানভীর, তুমি? জি আন্টি, আসলে একটু কাজ ছিল। বাবা, নীলা তো বাসায় নাই। ও গতরাতে এক বান্ধবী জোর করে তার বাসায় ধরে নিয়ে গিয়েছে। আজকে ওর জন্মদিন। এই দিনে ওর খুব মন খারাপ থাকে, তাই আমি ওর বান্ধবীকে বলে ওকে এখান থেকে পাঠাইছি। আমার কান্না দেখলে মেয়েটাও কান্না করতো। কি দরকার বলো বাবা? আমি আসলে জানতাম না আজকে ওর জন্মদিন। তুমি ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে কথা বলতে নাই। আমি ঘরে ঢুকে বসলাম। আন্টি, আমার আপনার সাথে কথা বলার ছিল। বলো। আন্টি, আমি নীলাকে বিয়ে করতে চাচ্ছি, যদি আপনার আপত্তি না থাকে। তানভীর, তুমি কি নীলার বাবার সম্পর্কে জানো? জি, আমাকে নীলা সব বলেছে আন্টি। নীলাই আমার একটা মাত্র বেঁচে থাকার অবলম্বন বাবা। আমি জানি আন্টি, আপনার নীলা আমার কাছে দুঃখী থাকবে না। বাবা, নীলার বাবা আর আমার সম্পর্কের সময় সেও বলতো সে আমাকে দুঃখী করবে না, সে আমাকে বিয়ে করবে করবে বলে ঘুরতো ফিরতো। আমি জানতামই না তার বিয়ে হয়েছিল, সে ঘরে একটা বাচ্চাও আছে। যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তার কাছে স্ত্রীর মর্যাদা পাই নাই। সে আমাকে আজে বাজে গালাগালি করে চলে গেলেন, আর কোনো দিন ফিরলেন না। নীলা তখন আমার গর্ভে। বাবা মাও আমাকে বাসা থেকে বের করে দিলেন, কারণ আমি নীলাকে জন্ম দিতে চেয়েছিলাম। এই মেয়েটা ছাড়া আমার কেউ নাই বাবা। ওর এতটুকু কষ্টও আমার সহ্য হবে না। আমি যে কষ্ট পাইছি তার বিন্দু পরিমাণ কষ্ট যেন ও না পায়, আমি এই দোয়া করি। আমার মেয়েটা রাগী না, কিন্তু ও পুরুষ মানুষের প্রতি খুব ঘৃণা। ও অনেক নরম, নিজেকে শক্তিশালী বুঝাতে এভাবে চিল্লাফাল্লা করে। ও যে তোমাকে পছন্দ করে সেটা আমিও বুঝি। তোমরা ভালো থাকলে আমার কোনো আপত্তি নাই বাবা। আপনি চিন্তা করেন না আন্টি, আমি আছি তো। আমি কথা দিলাম ও ভালো থাকবে। কথার তালে তালে তোমাকে নাস্তার কথা বলাই হয়নি। তুমি বসো, আমি নাস্তা বানাই। না আন্টি, আমি নাস্তা খাবো না। বসো, নাস্তা বানাই। আর নীলাকে একটা ফোন দিয়ে আসতে বলো, আমরা আজ একসাথে নাস্তা করি তিনজন। আজকে নীলার জন্মদিন, অথচ আমি কিছুই আনি নাই ওর জন্য। ভাবলাম একটা চিঠি লিখি ওর জন্য, ভালোবাসি সেটা বলার জন্য। আন্টি নাস্তা বানাতে গেল। নীলাকে ফোন দিয়ে বললাম বাসায় আসতে। আমি নীলার পড়ার টেবিলে বসে কাগজ কলম খুঁজছি চিঠি লেখার জন্য। একটা সুন্দর ডায়েরি ওর টেবিলে। কিছুতেই লোভ সামলানো যাচ্ছিল না সেটাই কি আছে তা দেখার। শেষ লেখা পৃষ্ঠায় চোখ দিলাম। গত রাতেই লেখা। তানভীর বিয়ের জন্য বলেছে। আমি আজ অনেক খুশি, আমার এই জন্মদিনের সবচেয়ে বড় উপহার। আচ্ছা, তানভীর কি জানে আমিও ওকে সেই দিন থেকে ভালোবাসি, যেদিন থেকে খেয়াল করলাম ও প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকে। আমি দেখেও না দেখার ভান ধরে যেতাম। তানভীরকে ভালোবাসি, এটা কি ও জানে? ও যে আমার অভ্যাস হয়ে গিয়েছে, এটা কি ও জানে? কাল আমিও তানভীরকে বলবো আমি ওকে ভালোবাসি।
তানভীর আমাকে মায়ের প্রেমিকের মতো ছেড়ে যাবে না তো? অনেক ভয় হয়। মা অনেক ধৈর্যশীল। আমি তো এত শক্ত না যতটা মানুষকে দেখাই। আমি তো ধোঁকা সইতে পারবো না। না, তানভীর আসলে আমার সাথে এমন করবে না। ও অন্যরকম। ও একটা ভালোবাসা। আমি তানভীরকে ভালোবাসি, ওকে বিশ্বাস করি। আমার জীবনের শ্রেষ্ঠ কিছু সময় আমি পার করেছি এই লেখাটা পড়ে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। একটা ছেলে চোখ দিয়ে পানি পড়ছে। অনেক বেশি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। আমি যেটা পড়েছি তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না। আমি চাই সে সামনে থেকে আমাকে এই কথাগুলো বলুক, আর আমি বলবো, নীলা, আমি প্রেমিক না। বৈধতার অধিকারেই তোমাকে স্পর্শ করব, তার আগে না। যে ভয় তোমার মধ্যে, ওই ভয়কে ভুল প্রমাণ করব আমি। আহারে মেয়েটা, অনেক ভালোবাসি তোমাকে। আমি এখন আমার বাসায়। নীলার মুখ থেকে আর ভালোবাসিটা আমার শোনা হলো না। ওর জন্য ওর জন্মদিনের গিফটটা নিতে এসেছি। নীলার কথা ভাবতে ভাবতে সূক্ষ্ম এক ধারালো ব্লেড আমার হাতের রগটা কখন পার হয়ে গেল টের পেলাম না। রক্ত বের হয়ে আমার মেঝে থেকে দরজার নিচ দিয়ে যাচ্ছে। আম্মা আর আব্বা আর ফারিয়া চিৎকার আমার কান পর্যন্ত আসছে। আমি কাল পর্যন্ত জানতাম না নীলার সাথে আল্লাহ কেন আমাকে পরিচয় করেছিল। আমি আজ জানি। যখন নীলার ডায়েরি রাখতে নিলাম, ভেতর থেকে একটা সাদা কালো কিছুটা নষ্ট হয়ে যাওয়া ছবি চোখে পড়ল, যাতে একজন ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে আছেন একজন পুরুষ। মহিলাটা নীলার মা আর পুরুষটা আমার আব্বা। বুকটা ফেটে যাচ্ছিল। বুঝতে বাকি ছিল না নীলার মায়ের প্রেমিক আমার আব্বা। কিন্তু এমন হতে হলো কেন? শরীয়ত অনুযায়ী নীলা আমার বোন হয়ে যায়। ইস, নীলা জানলে পাগল হয়ে যাবে। আমি কিভাবে এদের সামনে চোখ তুলে তাকাবো? যেই আব্বাকে আদর্শ ভাবতাম, সেই আব্বা নীলাকে জারজ বলে দাবি করলেন। সেই আব্বাই নীলার মায়ের প্রেমিক, নীলার অবৈধ পিতা। আমার মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শুধু ছবিটা আমার বুকে জড়িয়ে আস্তে করে বেরিয়ে পড়েছিলাম। নীলার মা রান্নাঘরে। নীলা এখনো বাসায় ফিরে নাই। তাকে না বলেই বের হয়ে আসলাম। দারোয়ান আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার চোখে পানি। খুব ধীরে ধীরে বের হয়ে আসলাম। বাইক ছাড়া বের হয়েছিলাম রাতে। হেঁটেই বাসায় গেলাম। নীলা ফোন দিচ্ছে, আমি ধরছি না। আমি আমার বাসায় গেলাম। আমার বাসায় ফেরাতে সবাই বেশ খুশি। আমি ডানে বামে না তাকিয়ে বাসায় এসে প্রথমে আব্বার রুমে গিয়ে দেখি আব্বা শুয়ে আছে। আব্বা আমাকে দেখে বললেন, আমি জানতাম তুই ফিরবি। আমি ছবিটা আব্বার হাতে দিয়ে বললাম, আব্বা, জারজ মেয়েটার মায়ের প্রেমিককে খুঁজে পেয়েছি। আব্বার হাতে ছবিটা দিয়ে আমি আমার ঘরের দরজা বন্ধ করলাম। আমি সব ঝাপসা দেখছি। নীলা ফোন দিচ্ছে, আমি দেখছি, কিন্তু রিসিভ করার শক্তি নাই। নইলে একটাবার হলেও বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলার বিধিবিধান জানি না নীলা, তুমি কে না জেনেই ভালোবেসেছিলাম। আজকের দিনে জন্ম হয়ে তোমার কষ্টের দিন শুরু হয়েছিল। তোমার কষ্টের কারণ যে ছিল, সে আজ আমার মৃত্যুর পর থেকে কষ্ট পেয়ে যতদিন বাঁচবে প্রতি মুহূর্তে মরবে। নীলা, ভালোবাসি। ও নীলা, আমি শরীয়ত, বিধিবিধান, সমাজ এত কিছু সামলাতে পারার ভয়ে চলে যাচ্ছি, কারণ আমিও একটা কাপুরুষেরই সন্তান। আমার চোখ বুজে আসছে। আমি আস্তে আস্তে আব্বা, আম্মা আর ফারিয়ার আওয়াজও শুনতে পাচ্ছি না। আমার চোখে শুধু শেষবারের মতো নীলার মায়াবী চেহারার ঝলক দিয়ে দীর্ঘ নিঃশ্বাসটা ছেড়ে আমার আব্বার শাস্তি নিশ্চিত করলাম। আর শেষটা লিখতে খুব কষ্ট হচ্ছিল। এমন একটা থিম নিয়ে কাজ করার সাহস কিভাবে করলাম এখনও বিশ্বাস হয় না। কাল্পনিক গল্প হওয়া সত্ত্বেও লেখার সময়ও আমি আজ বারবার কেঁপে উঠেছি। লেখায় ভুল ত্রুটি হলে মাফ করবেন। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।